Okay. So thank you for your patience and attention. Today we will start Jane Eyre, which is another very important detailed text in your syllabus. So at first we will look into the life of Charlotte Bronte. Who was Charlotte Bronte, the author of Jane Eyre, and then we will move into Jane Eyre. Jane Eyre তোমাদের সিলেবাসের ভিক্টোরিয়ান জেন আয়ার তোমাদের সিলেবাসের কত নম্বর সিসিতে রয়েছে? এনিওয়ান মনে আছে কি কত নম্বর সিসিতে রয়েছে? সিসি 10 এ জেন আয়ার রয়েছে। সেই জেন আয়ার নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। সো প্রথমেই যে মানে বেসিক ইনফরমেশন দিতে চাই, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। দ্যাট জেন আয়ার ইজ বেসিক্যালি আ নভেল বাই the English writer Charlotte Bronte, published under the pen name Currer Bell. It was actually the pen name je name Charlotte Bronte likhto, because on that time Victorian women were not allowed to publish in their own name, and they were not sure how their book will be sold or what will be the future of their book if the identity of the women writer has been revealed. এর ফলে তারা যেহেতু নিজেদের উইমেন আইডেন্টিটি সেল করার কতটা ক্ষমতা রয়েছে সেটা তারা জানতো না, তাই বেশিরভাগ ক্ষেত্রেই তারা একটা পেন নেম নিয়ে লিখত। ইট অ্যাকচুয়ালি শোজ দ্য কন্টেম্পোরারি ভিক্টোরিয়ান প্রেডিকামেন্ট অফ দ্য উইমেন। নারীদের সেই সময়ে ভিক্টোরিয়ান এজে আসলে কি অবস্থা ছিল, আসলে কি সিচুয়েশন ছিল, সেইটাই এটা রিভিল করে। তো জেন আয়ারের লেখা শার্লট ব্রন্টির লেখা জেন আয়ার ইজ অ্যাকচুয়ালি আ নভেল অ্যাবাউট দ্য উইমেন প্রেডিকামেন্ট ইন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডে উইমেন প্রেডিকামেন্ট নিয়ে এই গল্প পড়তে পড়তে আমরা বিভিন্ন সময়ই ভিক্টোরিয়ান এজের দিকে তাকাবো এবং ভিক্টোরিয়ান এজের কয়েকটা জেনারেল ফিচারের দিকে তাকাবো। তাকালে আমরা ভিক্টোরিয়ান এজটাকে একটু বুঝতে পারবো। আগে আমরা অল্প করে ভিক্টোরিয়ান এজ নিয়ে কয়েকটা কথা বলে নেবার পরে আমরা শার্লট ব্রন্টির লাইফ নিয়ে ডিসকাস করব এবং তারপরে জেন আয়ারে যাবার চেষ্টা করব। সো ফার্স্ট, ভিক্টোরিয়ান পিরিয়ড। Victorian period generally appears after the romantic period. রোম্যান্টিক পিরিয়ডের পরেই জেনারেলি ভাবে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডকে দেখতে পাই। রোম্যান্টিক পিরিয়ড 1798 টু 1932। এই 1932কে আমরা বলতে পারি দ্য বিগিনিং অফ দ্য ভিক্টোরিয়ান এরা। অনেকে 1932 বলে, অনেকে 19 বললাম, অনেকে 1832 বলে, অনেকে 1837 বলে, বিকজ 1837-এ অফিসিয়ালি কুইন ভিক্টোরিয়ান রেইন শুরু করেন এবং 20th জুন 1837 কুইন ভিক্টোরিয়া অ্যাসেনশন করেন অন দ্য ইউনাইটেড কিংডম থ্রোন। সো ভিক্টোরিয়ান এরা was officially the period of the Queen Victoria's reign from 20th June 1837 until her death on 22nd of January 1901. আজ পর্যন্ত ব্রিটিশ মনার্কির হিস্ট্রিতে এতদিন ধরে রাজত্ব করা নারী খুবই কম রয়েছে। এখনো যিনি আছেন তিনি এলিজাবেথ দ্য সেকেন্ড, অনেক দিন ধরে করেছেন। কিন্তু মাথায় রাখতে হবে, যখন কুইন ভিক্টোরিয়া তার ইংলিশ থ্রোনে ছিলেন তখন কিন্তু ইংলিশ মনার্কি অ্যাট দ্য টপ অফ ইটস পাওয়ার, বিরাট একটা ক্ষমতা সম্পন্ন মনার্কি ছিল, বিকজ ইট ওয়াজ আ মনার্কি বেসড অন কলোনিয়ালিজম। দেয়ার ওয়ার মেনি কলোনিজ অফ দ্য ব্রিটেন, ভারতবর্ষ কলোনি, আফ্রিকার একটা বিপুল অংশ কলোনি। এই কলোনিগুলোর ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট, তার সঙ্গে সঙ্গে কুইন ভিক্টোরিয়ার থ্রোনেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সিপয় মিউটিনি প্রথমবার হয় 1857 ইন ইন্ডিয়া, এবং সেই সময় ট্রান্সফার অফ দ্য পাওয়ার হয় ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড টু দ্য আদার গভর্নর জেনারেলস। এবং এই যে পুরো বিষয়টার ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট প্রপারলি কন্ট্রোল করা এতগুলো কলোনিকে কুইন ভিক্টোরিয়া করতেন। ফলে বুঝতেই পারছো এমন একটা পার্সোনালিটি, এমন একটা ফিগার যার হু হ্যাজ আ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট আপন দ্য
upon the English literature, upon the English culture, upon the English art, painting, everywhere. Because we all know that literature is nothing but the reflection of the society. ফলে আমি তোমাদেরকে আলাদা করে ইংলিশ লিটারেচার পড়াবো বলেছি, কিন্তু তোমাদেরকে এই যে আমি কোনো একটা পার্টিকুলার এজ পড়াতে গিয়ে তার বেসিক ফিচারগুলো বলছি, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে। অ্যান্ড দ্য ইরা অ্যাকচুয়ালি ফলোড দ্য জর্জিয়ান পিরিয়ড। জর্জিয়ান পিরিয়ডের মানে রোমান্টিক পিরিয়ডের পরে একটা ছোট্ট পিরিয়ডটাকে জর্জিয়ান পিরিয়ড হিস্টোরিক্যালি বলা যেতে পারে, এবং তারপরে এডওয়ার্ডিয়ান পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ডের পরে আসছে। মানে এডওয়ার্ড দ্য এইথ যখন সিংহাসনে প্রথমবার আসেন, তো এই পুরো সময়টা বেসিক্যালি রোমান্টিক পিরিয়ডের পরবর্তীকালে, মানে জর্জিয়ান পিরিয়ড হিস্টোরিক্যালি, এবং এডওয়ার্ডিয়ান পিরিয়ডের আগে এই সময়টা লোকেটের একটা বিরাট বড় সময়, প্রায় 70 বছরের কাছাকাছি। 1837 থেকে 1901 হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। এবার যেটা মাথায় রাখতে হবে, কয়েকটা জিনিস আমি বলছি এই ভিক্টোরিয়ান পিরিয়ডে ঘটে, সেই জিনিসগুলো কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডকে অন্যভাবে অন্যান্য পিরিয়ড থেকে আলাদা করেছে। ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু এসেনশিয়াল ইম্পর্ট্যান্ট ঘটনা। ফার্স্ট, যেটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ঘটনা, দ্যাট ইজ দ্য এক্সপ্যানশন অফ দ্য এম্পায়ার। এক্সপ্যানশন অফ দ্য এম্পায়ার, কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা ব্রিটিশ ইম্পেরিয়ালিজম and colonialism increased rapaciously and rapidly in this particular period. Expansion of the empire means financial robustness, ROBUSTNESS। এর ফলে যেটা ঘটে, ইংল্যান্ডের একটা ভয়ঙ্কর ইকোনমিক গ্রোথকে আরম্ভ করে। And economic growth is very much can be related with everything, because economic growth actually means cultural growth. ইকোনমি যদি ঠিকঠাক বুস্টেড আপ হয়, তবেই লিটারেচার, কালচার, অন্যান্য জায়গাতে মানি মোবিলাইজেশন হবে, তাহলে পসিবল নয়। ফলে এক্সপ্যানশন অফ দ্য এম্পায়ার ইজ আ ভেরি বলো রোবাস্ট মানে মাসল, রোবাস্টাস মানে ক্ষমতা, robustness মানে power. Okay, that is robust. Look at him, he's a man with a robust health. Okay, so economic robustness is a very important thing at this time. And another very important thing happens in the Victorian period, that is industrialization of Britain. তোমরা বলবে যে স্যার, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো অনেক আগে হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে 1760 তে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওকে, তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ড যখন শুরু হচ্ছে 1837 থেকে আপ টু 1901, তাহলে 1837 কি করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এরকম নয় যে রেভলিউশন হলো এবং সঙ্গে সঙ্গে পরিবর্তন হলো। আস্তে আস্তে কলকারখানার ইনফ্লুয়েন্স গুলো চারিদিকে হতে আরম্ভ করবে এবং চারিদিকে ছড়াতে আরম্ভ করবে, তবেই আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরো বেশি পরিমাণে এক্সপ্যান্ড করবে। এবং আমরা পরবর্তীকালে যখন বিভিন্ন নভেল পড়বো, তোমরা চার্লস ডিকেন্সের হার্ড টাইমস পড়বে, দেখবে যে এই ভিক্টোরিয়ান পিরিয়ডে লেখা আস্তে আস্তে দেয়ার উইল বি আ কাইন্ড অফ ট্রান্সফার অফ দ্য পিপল ফ্রম দ্য রুরাল এরিয়াস ডাউন টু দ্য আরবান এরিয়াস। আরবান স্প্রল যেটাকে বলছে URBANSPRAWL, ছড়িয়ে পড়ছে চারিদিকে। স্প্রেড অফ দ্য রুরাল পিপল, ট্রানজিশন অফ দ্য রুরাল পিপল টু দ্য আরবান পিপল। লন্ডনে চলে আসছে, লন্ডন প্রথমবার কনজেস্টেড হচ্ছে, লন্ডন কনজেস্টেড। এর আগে লন্ডনে কয়েকটা সিলেক্টেড সোশ্যাল গ্রুপস, ফর এক্সাম্পল ভেরি অ্যারিস্টোক্রেটিক গ্রুপ, তোমরা অলরেডি ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট বেলিন্ডা, ইউ হ্যাভ অলরেডি রেড আলেকজান্ডার পোপস রেপ অফ দ্য লক, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েকজন সিলেক্টেড মানুষ এই হ্যাম্পটন কোর্ট বা এরকম জায়গাতে যেতে পারতো। কিন্তু না, এই সময় প্রথম ভিক্টোরিয়ান পিরিয়ডে ম্যানচেস্টার, লন্ডন, এই সমস্ত জায়গাতে লেবারার ক্লাসের একটা বড় অংশের মানুষ চলে আসে। কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে ইট ইজ বেসড অন দ্য ম্যানুয়াল লেবারার্স। কারা কাজ করবে, কারা সাধারণ মানুষ কারা কাজ করবে, মানে এই ধরনের ইন্ডাস্ট্রিকে চালাবে কারা? যারা খেটে খাওয়া মানুষ, তারা যারা প্রত্যেক দিন পারিশ্রমিক পাচ্ছে। এর ফলে একটা বড় অংশের এই ধরনের মানুষ লন্ডনের বস্তিতে স্লাম ক্রিয়েটেড হয় প্রথমবার লন্ডনে।
পাওয়াই যাচ্ছে না। তো সেই সময়ে এই জিনিসগুলো প্রথম কিন্তু লন্ডন এবং তার আশেপাশের জায়গাতে এই একটা ভয়ঙ্কর আমরা ট্রান্সফার অফ দ্য রুরাল পিপল ইনটু দ্য আরবান এরিয়াস আমরা দেখতে পাই। এছাড়া যে বিষয়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা পরবর্তীকালে বিভিন্ন লোকে ইউজ করে, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফিচার, দ্য কনফ্লিক্ট between religion and skepticism. একদিকে রয়েছে রিলিজিয়ান, এই স্কেপটিসিজমকে আমরা সায়েন্স বলতে পারি, সন্দিহান। সো ভিক্টোরিয়ান পিরিয়ড saw actually the rise of the religion to a different level. সেই সময়ে প্রথমবার ইংলিশ চার্চ অর্গানাইজড ওয়েতে তাদের ধর্ম বিভিন্ন জায়গায় প্রচার করতে আরম্ভ করে, স্পেশালি ইন দেয়ার কলোনিয়াল কান্ট্রিজ। দে স্প্রেড দেয়ার রিলিজিয়ান লাইক এনিথিং। ভারতবর্ষে, আফ্রিকাতে they converted a large number of people into Christianity because that was their main colonial aim. They spent a lot of money on the church, but at the same time it also shows the rapid growth of the science and the publication of a famous book which changed the destiny of the biological science completely. তোমরা কি বইটার নাম কেউ বলতে পারবে? একটা বিখ্যাত বই, এই brilliant, absolutely brilliant, very brilliant, Golab and Taposh. The Origin of the Species by Means of Natural Selection by Charles Darwin, published in 1859, যেটা প্রথমবার বলেছিল that man has been originated perhaps from the ape and not originated from the god. Man is not a transcendental divine animal, rather he is a product of biological evolution. This very idea that a man is a product of biological evolution it actually means that man is not a kind of center of the universe, but rather he is a very insignificant part of this planet Earth, just like all other animals. অন্যান্য সমস্ত প্রাণীর মতো মানুষ একটা অত্যন্ত সাধারণ জীব, অত্যন্ত সাধারণ। কারণ পৃথিবীর বয়স যদি 500 crore years হয়, তাহলে মানুষের বয়স, মডার্ন সিভিলাইজেশনের বয়স, মানুষের বয়স 20,000 years, 25,000 years, তার কিছুই নয়। মানে একটা মানে যদি আমরা ধরি একটা বছর যদি পৃথিবী, তার মধ্যে হয়তো মানুষের বয়স 5 দিন। সো এই যে the very insignificance of the man, it actually created a great conflict in the mind of the authors. মাথায় রাখতে হবে, আমি বারবারই বলছি, লিটারেচার কিন্তু সোসাইটি থেকে আলাদা নয়। এর ফলে যেটা হলো, এই যে কনফ্লিক্ট বিটুইন রিলিজিয়ান অ্যান্ড দ্য সায়েন্স, বিটুইন দ্য ফেথ অ্যান্ড দ্য স্কেপটিসিজম। রিলিজিয়ান অ্যাকচুয়ালি মিনস ফেথ, বিশ্বাস। আমরা ভিক্টোরিয়ান প্রচুর ধরনের অথারদের মনের মধ্যে এই বিশ্বাসের ইনফ্লুয়েন্স দেখতে পাবো। আমরা রবার্ট ব্রাউনিংকে পাবো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট, যে এই ফেথের কথা বলবে। আমরা ম্যাথু আর্নল্ডকে পাবো, লেখা ডোভার বিচ, যিনি বারবার বলছেন যে এই ফেথের সমুদ্র আস্তে আস্তে চলে যাচ্ছে। অন্যদিকে সায়েন্সের ট্রিমেন্ডাস ইনভেনশন হচ্ছে প্রথমবার টিকা এবং অন্যান্য ভ্যাকসিনেশন প্রথমবার ইনভেন্টেড হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। ডারউইন, চার্লস ডারউইন লিখছেন তার এভলিউশন বিষয়ক লেখা, ল্যামার্ক লিখছেন। এর ফলে যেটা ঘটছে, যে টার্মটাকে ইউজ করা হয় এই দুটোর মধ্যে কনফ্লিক্টের পরে, তাকে বলা হয় ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ মানে কি? কম্প্রোমাইজ, বলো। আপোষ করা, সমঝোতা করা, রাইট তাপস? It means actually a kind of adjustment. এই দুটোর মধ্যে adjustment, JUSTMENT, অ্যাডজাস্টমেন্ট, এই দুটোর মধ্যে একটা কোনোভাবে একটা আপোষ করা, এই দুটোকে মানিয়ে নিয়ে একটা থাকার প্রচেষ্টা করা। ফলে যে কোনো ভিক্টোরিয়ান লেখার মধ্যে this kind of, you can clearly feel this kind of crisis of the civilization. Be it Matthew Arnold's Culture and Anarchy, একটা ফেমাস লেখা ছিল যেখানে হোয়াট ইজ কালচার, দ্য ডেফিনিশন আর্নল্ড দেওয়ার চেষ্টা করছেন। আর্নল্ড বলার চেষ্টা করছেন কালচার ইজ সামথিং হুইচ ইজ অ্যান আনচেঞ্জিং ইউনিভার্সাল থিং, যেটা কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু অন্যদিকে সেই সময়কার
এই যে সায়েন্স তো এভার ডাইনামিক, কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, ভ্যালু সিস্টেম আমাদের মানব সভ্যতা চেঞ্জ হয়, কিন্তু সায়েন্স আজকে একটা ট্যাবলেট দেখছো যেটা করোনা ভাইরাসকে ভালো করতে পারে, কালকে একটা বেটার জিনিস বেরোবে। ফলে সায়েন্স ইজ অলওয়েজ ডাইনামিক, ইট ইজ এভার চেঞ্জিং। এটা কনস্ট্যান্টলি এই ভ্যালু সিস্টেমকে, আমাদের মূল্যবোধকে প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জের মধ্যে ফেলে। এবং যারা সাহিত্যিক তারা তো মূল্যবোধ নিয়ে ডিল করে, এর ফলে তাদের এই যে একটা এভার চেঞ্জিং ওয়ার্ল্ডে মানাতে অনেক সময় ভয়ঙ্করভাবে অসুবিধা হয়। এবং তার এক্সাম্পল হচ্ছে এই ভিক্টোরিয়ান লিটারেচার। ইট ইজ ফুল অফ সামটাইমস কম্প্রোমাইজ। এটা আমরা অন্যান্য বিভিন্ন ভিক্টোরিয়ান লিটারেচারের মধ্যে দেখলেই দেখতে পাবো। So Victorian compromise is another very important feature of the Victorian age. 4 নম্বর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফিচার এই অনেকেই বলে, many critics will tell you that Victorian age is basically a continuation. Victorian age is a continuation of romantic legacy. Romantic legacy অনেকটাই continuation, because the various poems that were written in the Victorian period are sometimes based on the medieval period. For example, Lord Tennyson, আমরা এরপরে একবার অল্প করে দেখে নেব যে কারা কারা ভিক্টোরিয়ান অথর বা কারা কারা ভিক্টোরিয়ান রাইটার, একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তাদের মধ্যে ভিক্টোরিয়ান লিটারেচারে। লর্ড টেনিসনের লেখার একটা বড় অংশ জুড়ে লেডি অফ দ্য শ্যালট আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। It tries to celebrate the medieval period. It tries to celebrate the medievalism, the chivalry, the idea of the beauty, যেটা অনেকটা রোম্যান্টিসিজমকে কেন্দ্র করে এসেছে। আবার অন্যদিকে রবার্ট ব্রাউনিং এর কবিতা ইজ আ complete departure from the romanticism. Always it talks about some kind of faith, some kind of presence of the God in this violent world. খুবই ইন্টারেস্টিং বিভিন্ন লেখা, বিশেষ করে the last duchess is actually about a very interesting story of the violence, যেখানে যে ডিউক তার ডাচেসের কথা বলছেন, আমরা পরে গিয়ে ডিসকভার করব। সেই ডাচেস is basically a duke তাকে মার্ডার, is innocent and is being murdered by the duke, এবং ডিউকের পরবর্তী কালের যে ম্যারেজ, পরবর্তীকালে বিয়ের জন্য সেই ডাচেসের ছবি দেখিয়ে মানে যে ডাউরি নেওয়ার চেষ্টা করছে। সো ব্রাউনিং এর লেখা এরকমই। এরপরে আমরা ব্রাউনিং এর আর একটা খুবই ইন্টারেস্টিং আমি পোয়েমের কথা রেফার করতে চাই, তোমরা কি শুনেছি জানি না, পরফাইরিয়াস লাভার। তোমরা কি শুনেছো পরফাইরিয়াস লাভার? This is Porphyria's Lover. This is on the screen, Porphyria's Lover by Robert Browning. A very interesting tale in which an aristocratic woman will fall in love with a young man. We really don't know who he is. এবং প্রথম থেকে কবিতার শুরুর দিকে আমরা দেখবো এর পরফাইরিয়া এই ইয়াং ম্যানের বাড়িতে এসছে, বারবার সে একটা মরাল কনফ্লিক্টের মধ্যে ভুগছে যে পালিয়ে যাবে। সে পালিয়ে যেতে চায় তার নিজের যার সঙ্গে তার বিয়ে হয়েছে এই মুহূর্তে তার বাড়িতে। এবং আলটিমেটলি আমরা দেখবো যে লাভার বলছে, আই উইল ট্রাই টু ইটারনাইজ মাই লাভ, আই উইল ট্রাই টু ইউনিভার্সালাইজ দিস লাভ। এই ভালোবাসাকে আমি শাশ্বত করবো কিভাবে? Then the lover will strangle her through her hair. তার যে চুলটাকে নিয়ে তাকে গলা চিপে মেরে দেবে। এবং ব্রাউনিং এর কাছে this kind of eternization of love is basically through murder. যদি কোনোভাবে কাউকে তুমি তোমার ভালোবাসাকে শাশ্বত করতে না পারো, তোমার হাতে অন্য কোনো পদ্ধতি নেই, তাহলে যেটা ঘটছে ব্রাউনিং এর কবিতায় বারবার আমরা দেখবো সেটা হচ্ছে ভায়োলেন্স থ্রু রিডেমশন। ভায়োলেন্সের থ্রু দিয়ে এক ধরনের রিডেমশন পাওয়ার চেষ্টা করছে। In the poem, a man strangles his lover Porphyria with her hair, and all her hair in one long yellow string I wound 3 times her little throat around and strangled her. ফলে বুঝতেই পারছো এই যে ভিক্টোরিয়ান অ্যাংজাইটি অ্যাবাউট দ্য ভ্যালু সিস্টেম, কাকে আসল ভালোবাসা বলে, আদৌ ভালোবাসা এই পৃথিবীতে এক্সিস্ট করছে কিনা, তাই নিয়ে একটা ভয়ঙ্কর কনফ্লিক্টের মধ্যে এই ভিক্টোরিয়ান অথররা রয়েছে। Porphyria's lover then talks of the corpse's blue eyes
golden hair and describes the feeling of perfect happiness the mother gives him. তারপরে পরফাইরিয়া যে মৃতদেহ, সেই মৃতদেহের সামনে সেই মৃতদেহের ব্লু আইজ, তার গোল্ডেন হেয়ার, এবং তার এই এই মৃতদেহ যে তার ভালোবাসাটা কেমন করে পারফেক্ট করেছে, পারফেকশন অফ হিজ লাভ, তার লাভ যে একটা কমপ্লিট ওয়ান লাইফ ক্রিয়েট করছে, তার কথা বলতে আরম্ভ করছে রবার্ট ব্রাউনিং। ফলে একটা অন্য রকমের যুগ সন্ধিক্ষণের কাছে, জাংচার অফ টু টাইমস, ওয়ান ইজ দ্য মডার্ন এজ, যেখানে কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটা অন্য আকারে যাবে, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ হবে 1914 সালে, তার আগে ভিক্টোরিয়ান এজ শেষ হচ্ছে 1901 সালে, শুরু হচ্ছে 1837-এ, পিক আপ করছে 1857, 1860। ইংল্যান্ডের ভয়ঙ্কর ইকোনমিক গ্রোথ হচ্ছে এই সময়ে। এই পিরিয়ডের মধ্যে দাঁড়িয়ে, বিটুইন দ্য মডার্ন পিরিয়ড অ্যান্ড দ্য রোম্যান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান এজ ইজ আ টাইম অফ দ্য কনফ্লিক্ট, একটা দ্বন্দ্বের সময়, যে কোন দিকে যাব। বিখ্যাত লাইন ম্যাথু আর্নল্ডের, যেটা ভিক্টোরিয়ান এজকে রিপ্রেজেন্ট করে, wandering between the two worlds, one dead and the others powerless to be born, I stand forlorn. ভালো করে বোঝো, wandering between the two worlds, দুটো wandering, WANDRING, wandering between the two worlds, একটা পৃথিবী, wandering between the two worlds, one dead and the other powerless to be born, I stand forlorn. এই দুটো পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে আমি forlorn হয়ে একাকী দাঁড়িয়ে রয়েছি। Okay, so these are the famous stanzas from the Grand Chartreuse by Matthew Arnold. Matthew Arnold একজন ভিক্টোরিয়ান পোয়েট, খুবই বিখ্যাত ভিক্টোরিয়ান, wandering between the two worlds, one dead and the other powerless to be born, অন্যটা জন্মাতেই সক্ষম নয়, with nowhere yet to rest my head, like these on earth I wait forlorn, কোথাও যেখানে আমার নিজেকে রেস্ট করার নেই, আমি আমার মাথাটাকে কোথাও শান্তি থেকে দুদণ্ড রাখবো তার উপায় নেই, আই ওয়েট ফরলর্ন, আমি একাকী দাঁড়িয়ে রয়েছি। কোন পৃথিবীর জন্য দাঁড়িয়ে রয়েছি আমি জানি না। বিখ্যাত বিখ্যাত কবিতা, stanzas written from Grand Chartreuse by Matthew Arnold, is perhaps expressing the Victorian era in all its tooth and claw, দাঁত নখ বেরোনো, এই সময়ে হয়তো ভিক্টোরিয়ান পিরিয়ডকে সব থেকে বেস্ট ওয়েতে রিপ্রেজেন্ট করছে এই সময়। আমরা চলে আসছি ভিক্টোরিয়ান এজের আরো একটা অন্যতম ইম্পর্টেন্ট ফিচারে, দ্য প্রেডিকামেন্ট অফ দ্য উইমেন, দ্য প্রেডিকামেন্ট অফ দ্য উইমেন, এই পিরিয়ডের অন্যতম ইম্পর্টেন্ট ইস্যু, যেটা এই নভেলের ক্ষেত্রেও অন্যতম ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইট? প্রেডিকামেন্ট অফ দ্য উইমেন। আমরা জানি যে ভিক্টোরিয়ান পিরিয়ড ডিডন্ট অ্যাকচুয়ালি গ্যারেন্টি দ্য রাইটস অফ দ্য প্রপার্টি অফ দ্য উইমেন। অনেক পরে এসছে রাইট অফ দ্য প্রপার্টি স্বীকৃত হচ্ছে ইংল্যান্ডে 1940s-এ, ভারতবর্ষেও 1950s-এ। তার আগে উইমেনদের কিন্তু প্রপার্টি ইনহেরিট করার কোনো ধরনের আলাদা করে অবকাশ ছিল না। তার বড় বড় এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, পাবলিশড ইন 1813। তোমরা দেখবে যে বারবার মিস্টার অ্যান্ড মিসেস বেনেট, জেন অস্টেনের লেখা টেক্সট তোমাদের সিলেবাসের মধ্যে আছে, চেষ্টা করছে তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার। কেন? 4 জন মেয়ে আর কোনো ছেলে নেই। বিকজ উইদাউট ম্যারিং দ্য ওম্যান টু আ ম্যান, the woman will not be able to inherit the family's wealth. একজন নারীর সম্পত্তির অধিকারের কোনো অধিকার নেই, সম্পত্তি দখলের কোনো অধিকার নেই। তার যদি পুরুষ পার্টনার থাকে, তার কোনো একজন লিগ্যাল হাজবেন্ড থাকে, তবেই কেবলমাত্র তার বাবার সম্পত্তি সে ইনহেরিট করতে পারবে। সে নিজে পারবে না, তার লিগ্যাল হাজবেন্ড পারবে। ফলে ভিক্টোরিয়ান পিরিয়ডের উইমেনদের প্রেডিকামেন্ট ওয়াজ absolutely and completely we can say was very meager, very bad rather, একটা খুব খারাপ কন্ডিশন তৈরি হয়েছিল। মাথায় রেখো, কুইন ভিক্টোরিয়া ওয়াজ ইন দ্য থ্রোন, ইংল্যান্ডের রানী হচ্ছে কুইন ভিক্টোরিয়া হারসেলফ, কিন্তু অন্যান্য উইমেনদের রাইট টু দ্য প্রপার্টি নেই।
এইরকম একটা আয়রনিক্যাল সিচুয়েশন গোটা ইংল্যান্ড জুড়ে চলেছিল দীর্ঘ প্রায় 70 বছরের একটা সময় জুড়ে। মাথায় রাখতে হবে উইমেনদের আলাদা করে পাবলিকেশনের রাইট বা বড় লেখিকা হওয়ার ক্ষমতা, এইটাও সেই সময়ে আস্তে আস্তে তৈরি হচ্ছে। আস্তে আস্তে প্রচুর উইমেন রাইটার ভিক্টোরিয়ান পিরিয়ডেই অ্যাকচুয়ালি ইমার্জ করে। তার কারণটা হচ্ছে দিস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাকচুয়ালি গিভস আ লট অফ টাইম টু দ্য উইমেন, বিকজ তাদের যে কাজ করার জায়গাটা বা বাড়িতে জিনিসপত্র পরিষ্কার করা বা অন্যান্য জিনিসগুলো সেগুলো কমে যায় বিকজ অফ দ্য ইনভেনশন অফ দ্য নিউ সায়েন্টিফিক থিংস। এর ফলে যেটা হয়, এই নিউ মার্কেন্টাইল ক্লাসের একটা উদ্ভব হয়, দোজ হু হ্যাভ পাওয়ার অ্যান্ড মানি ইন দেয়ার হ্যান্ড। ফলে মহিলারা বাড়িতে বসে উপন্যাস পড়ার বা নভেল পড়ার একটা বিরাট বড় টেন্ডেন্সি এই পার্টিকুলার পিরিয়ডে শুরু হয়। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ভিক্টোরিয়ান ইরা ইজ নোন অ্যাজ দ্য এজ অফ দ্য নভেলস। দ্য এজ অফ দ্য নভেলস, এজ অফ দ্য নভেলস, এটার সঙ্গে কানেক্টেড আমি বলছি, এজ অফ দ্য নভেলস। এই সময়ই প্রচুর পরিমাণে উপন্যাস শুরু হয় এবং সাম অফ দ্য গ্রেটেস্ট ভিক্টোরিয়ান ফিকশন রাইটার, বিট চার্লস ডিকেন্স, DICKENS, যার লেখা অলিভার টুইস্ট, টেল অফ দ্য টু সিটিজ, ডেভিড কভারফিল্ড, সারা পৃথিবীতে সবাই মনে রাখবে। একজন অত্যন্ত সাধারণ ছেলে, তার বাবা ব্ল্যাকার ছিল, সেখান থেকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পপুলার ভিক্টোরিয়ান নভেলিস্ট হিসেবে ইমার্জ করেছেন। শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি, 3 ব্রন্টি সিস্টার্স। তার সঙ্গে সঙ্গে থ্যাকারে, একজন অত্যন্ত অ্যারিস্টোক্র্যাটিক পার্সোনালিটি। এদের লেখা নভেল প্রচন্ড পরিমাণে বিক্রি হতে আরম্ভ করলো এবং মেয়েরা প্রচুর পরিমাণে নভেল লিখতে আরম্ভ করলো। কিন্তু কেরিয়ার অপশন ফর দ্য উইমেন খুবই কম ছিল। একটা হচ্ছে ইউ আইদার ক্যান বি আ গভর্নেস, GOVERNESS, গভর্নেস, অর ইউ ক্যান বি টিচার, প্রাইভেট টিচার। ইউ ক্যান বি আ প্রাইভেট টিচার অফ অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। সারা জীবন তোমাকে ওখানে প্রাইভেট টিচার হয়ে থাকতে হবে। এছাড়া অর ইউ ক্যান বি নান, তুমি কোনো একটা জায়গাতে কোনো একটা রিলিজিয়াস ইনস্টিটিউশনে সারা জীবন প্রিস্টের সঙ্গে নান হয়ে থেকে যাবে। এছাড়া তোমার আর অন্য কোনো কেরিয়ার অপশন ছিল না। ফলে ম্যারেজ ওয়াজ দ্য আলটিমেট ডেস্টিনি। আমরা দেখতে পাবো জেন আয়ারের বড় হয়ে ওঠায় এবং অন্যান্য জিনিসপত্র পুরোটা একটা অরফ্যানেজে। অরফ্যানেজ, রিমেম্বার, অরফ্যানেজ ওয়াজ আ ভেরি পপুলার সেটিং, was a predominant setting in the Victorian era novel. ভিক্টোরিয়ান নভেলের হিরো বা হিরোইন মানেই সে অরফ্যানেজে মানুষ, তার বাবা বা মা নেই, কাকা বা কাকিমা অথবা মামা বা মাসিমা, ম্যাটার্নাল আঙ্কল, তাদের হাতে মানুষ হয়েছে। হাতে কেরিয়ার অপশন খুব কম, স্ট্রাগল করে শিখছে, স্ট্রাগল কনস্ট্যান্টলি করছে এবং তার মাঝখানে তার যে এক্সপিরিয়েন্স অফ দ্য লাইফ, দ্যাট ইজ দ্য নভেল, সেটাই উপন্যাস। এবং জেন আয়ার ইজ আ টিপিক্যাল এক্সাম্পল অফ অ্যান অরফ্যান গার্লস বিল্ডুংসরোমান। বিল্ডুংসরোমান মানে কি? BILDUNGSROMAN। হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিল্ডুংসরোমান? বলেছিলাম, ভুলে গেছো নাকি? বিল্ডুংসরোমান বলা উচিত। বিল্ডুংসরোমান মিনস, ইটস আ জার্মান ওয়ার্ড, খুবই কাজে লাগবে কারণ এই শব্দটা বারবার রেকর্ড করবে। ইট অ্যাকচুয়ালি মিনস নভেল অফ গ্রোথ। ইটস অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নভেল, অর যাকে এখন বলা হয় বিভিন্ন সিনেমাকে কামিং অফ এজ সিনেমা, কামিং অফ এজ নভেল ক্ষেত্রে। কামিং অফ এজ মানে একটা শিশু ছোট থেকে বড় হয়ে ওঠার কাহিনী হচ্ছে কামিং অফ এজ বা বিল্ডুংসরোমান। জেনের গল্প ফ্রম হোয়েন শি ওয়াজ 4 years old, 5 years old, 16 years old, down to her maturity and final marriage to Mr. Rochester. এই যে পুরো কাহিনীটা, এটা জেন আয়ারের যে স্টোরি, এটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে পর 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 জেনের জীবনের গল্প। এইটাই হচ্ছে বিল্ডুংসরোমান অর কামিং অফ এজ। তো ভিক্টোরিয়ান পিরিয়ডে এই অরফ্যানেজ সেন্ট্রিক যেহেতু লেখা, এক পভার্টিকে সেলিব্রেট করার একটা ব্যাপার এই ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু আসে। সেলিব্রেশন অফ দ্য পভার্টি ইজ অ্যানাদার টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ভিক্টোরিয়ান এজ। সো প্রেডিকামেন্ট অফ দ্য উইমেন বললাম, এজ অফ দ্য নভেল বলেছি, সেলিব্রেশন অফ দ্য পভার্টি ইজ ভেরি মাচ অ্যাসোসিয়েটেড উইথ দিস। সেলিব্রেশন অফ পভার্টি, হিউম্যান পভার্টিকে সেলিব্রেট করতে হবে। কারণ
এত চারপাশে এই পভার্টি বা গরিবী বিভিন্ন রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, এছাড়া নভেলিস্টদের আর কোনো উপায় ছিল না। ফলে মাথায় রাখতে হবে জেন আয়ার যে এই বিখ্যাত নভেল লিখছে তার হাতেও অপশন কম, সে আইদার গভর্নেন্স হতে পারে বা প্রাইভেট টিচার হতে পারে বা নান হতে পারে, আইদার শি ক্যান ম্যারি। সো এই অপশনে দাঁড়িয়ে জেন আয়ার লেখা হচ্ছে। জেন আয়ারকে বলা হয় ওয়ান অফ দ্য ফার্স্ট জেনারেশন অফ দ্য ফেমিনিস্ট রাইটিং, নারীবাদ দিয়ে লেখা। আমরা এখনকার দিনে প্রশ্ন করতেই পারি যে এটা কিসের আবার নারীবাদ, যে একজন মহিলা একজন পুরুষের কাছে আলটিমেটলি সারেন্ডার করছে, কিন্তু তখনকার কনটেক্সটের কথা মাথায় রেখে সেই সময়কার রিপ্রেসিভ সোশিও পলিটিক্যাল কনটেক্সট, যেখানে নারীর স্বাধীনতার কোনো উপায় নেই, সেই কনটেক্সটে মাথায় রেখে আমাদের জেন আয়ারকে একটা ফেমিনিস্ট টেক্সট বা অ্যাজ আ টেক্সট ফর দ্য উইমেন হিসেবে দেখতেই হবে। বেশ, তো এই হচ্ছে তোমরা বলতে পারো মোটামুটি ভিক্টোরিয়ান পিরিয়ডের ফিচার। এর মধ্যে আরো কয়েক জিনিসটা আসে, তার মধ্যে একটা হচ্ছে রাইজ অফ দ্য চিলড্রেন্স লিটারেচার। সেই সময় ভয়ঙ্কর পরিমাণে চিলড্রেন্স লিটারেচার লেখা হয়। লুইস ক্যারলের যে অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন দ্য ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড ইটস সিকুয়েল থ্রু দ্য লুকিং গ্লাস, তোমরা আগের সেমিস্টারে পড়েছো এই পার্টিকুলার সময় লেখা। অ্যানা সিওয়েলের লেখা রবার্ট লুই স্টিভেনসনের ডক্টর জেকেল মিস্টার হাইড, চিলড্রেন্স লিটারেচার এই সময় লেখা। প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য রোম্যান্টিক পিরিয়ড চার্লস ডিকেন্সের যে লেখাগুলো, বিট অলিভার টুইস্ট, যেটা একটা ডেভিড কপারফিল্ড চাইল্ডকে নিয়ে লেখা, তো এই সময়ই প্রথমবার লেখা শুরু হয়। জুলে ভার্নের যে সমস্ত সায়েন্স ফিকশন, জে.ইউ. এলিয়াস ভিআরএনি, ফাদার অফ দ্য সায়েন্স ফিকশন বলা হয়। বিজ্ঞানের লেখার মানে কল্প বিজ্ঞানের লেখার প্রথম যুগপুরুষ কে? জুলে ভার্ন, মনে থাকবে? জে.ইউ. এলিয়াস ভিআরএনি, জুলে ভার্ন, ফ্রেঞ্চ নভেলিস্ট। প্রচুর লেখা তার ইংলিশে ট্রান্সলেট হয়েছে এই ভিক্টোরিয়ান পিরিয়ড 1828 থেকে 1905। ফলে এই যে সায়েন্সের ভয় এবং ফিলোসফির বিভিন্ন ডিসকভারি চারিদিকে ছড়িয়ে পড়ে, এর ফলেই কিন্তু এই এজের মধ্যে এই সায়েন্সকে কেন্দ্র করে লেখা সাহিত্য, ন্যাচারাল ওয়ার্ল্ডকে কেন্দ্র করে লেখা জিনিসপত্র অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে। আমরা অলরেডি বলেছি about the publication of the Charles Darwin's On the Origin of the Species, published on 24th of November 1859, and completely changed the landscape of the natural science of the it introduced for the first time the theory of the evolution, এবং চার্চ ভয়ঙ্কর পরিমাণে রেগে গেছিল। Its content within the work, some of the ideas that content within the work actually challenged many of the ideas of the Victorians had about themselves and their place in the world. Thomas Huxley, T.H. Huxley, বিখ্যাত সায়েন্টিস্ট, অলডাস হাক্সলি দাদা, সেই সময়ে এই সায়েন্স নিয়ে লেখা বিভিন্ন জিনিসপত্র পাবলিশ করতে আরম্ভ করে। ফলে এবং অন্যদিকে জন স্টুয়ার্ট মিল, তিনি was the introducer of the philosophy of the utilitarianism. Utilitarianism is again a very famous theory that was invented in the Victorian period. What is utilitarianism? Kake bole utilitarianism? Maximum good for the maximum number of the people. It's a family of the normative ethical theories that prescribes actions that maximize the happiness and well-being for all the affected individuals. এখান থেকেই যে থিওরিটার জন্ম, যার এগেইনস্টে মার্কস সারা জীবন যুদ্ধ করেছেন, দ্যাট ইজ ক্যাপিটালিজম, পুঁজিবাদ, কন্ট্রোলিং অল দ্য ফোর্সেস অ্যান্ড দ্য মিনস অফ দ্য প্রোডাকশন। প্রোডাকশন মানে কি? প্রোডাকশনের ফোর্সেস অফ প্রোডাকশন মানে কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, আর কি? অর্গানাইজেশন। ল্যান্ড মানে জমি, কোন একটা শিল্প করতে জমি লাগবেই। লেবার, অর্গানাইজেশন, রাইট। ক্যাপিটাল টাকা, এবং অর্গানাইজেশন, অর্গানাইজেশন পুরোটাকে অর্গানাইজ করে, পরপর সাজায়। এবং এই ইউটিলিটারিয়ানিজমের জন্ম থেকে, ইউটিলিটারিয়ানিজম থেকে এই ক্যাপিটালিজমের জন্ম। ইউটিলিটারিয়ানিজম যে প্রপাউন্ড করে তার নাম বিখ্যাত ভিক্টোরিয়ান ফিলোসফার, সারা জীবন মনে রাখবে, জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট এবং এই ভিক্টোরিয়ান পিরিয়ডই আমরা দেখব
মার্কসিজমের জন্ম হচ্ছে, কারণ ক্যাপিটালিজম হলেই ক্যাপিটালিজমের বিপক্ষে দাঁড়াবে মার্কসিজম, যে কথাটা তোমরা, যে জিনিসটা তোমরা সেমিস্টার 6 এ গিয়ে শিখবে লিটারারি থিওরিতে। আমি আগের দিন বলছিলাম লিটারারি থিওরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মাস্টার ডিগ্রি এন্ট্রান্স থেকে শুরু করে সারা জীবনে লাগবে, এবং মার্কসিজম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লিটারারি থিওরি। ফলে শুধুমাত্র সাহিত্য নয়, তোমাদেরকে কিন্তু সোশ্যাল কনটেক্সট, হিস্ট্রি, সেই সময় কি হচ্ছে সেইগুলো তোমাদেরকে জানতে হবে। তো জন স্টুয়ার্ট মিলের যে থিওরি অফ ম্যাক্সিমাইজিং দ্য ক্যাপিটাল অ্যান্ড ম্যাক্সিমাইজিং দ্য হ্যাপিনেস, সেটা এই সময়ই প্রথমবার শুরু হয়। ফলে ভিক্টোরিয়ান পিরিয়ড কিন্তু এই এতগুলো যে ধারণা, একদিকে সায়েন্স, একদিকে লিটারেচার, এবং আরেকদিকে ফেথ, রিলিজিয়নের প্রতি একটা ভয়ঙ্করভাবে আকৃষ্টতা, এইগুলোর ওপরে কিন্তু অনেকটাই বেস করে অপারেট করেছিল। আমি মোটামুটি সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড ইন্ট্রোডিউস করে দিয়েছি। এবার যেটা করব, কয়েকজন অথারের নামগুলো তোমাদেরকে একটু বলে দিই, ইন্ট্রোডিউস করে দিই। প্রথমেই ভিক্টোরিয়ান নভেল, ভিক্টোরিয়ান নভেলের যে বিরাট বড়, এটা কি প্রথমেই যে ভদ্রলোকের নাম আমি বলবো, দ্যাট ইজ চার্লস ডিকেন্স। was an English writer and social critic. He was one of the greatest novelist. মানে যদি আমি উপন্যাসের কথা বলি, ভিক্টোরিয়ান উপন্যাসকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছিল ডিকেন্স। ডিকেন্স নিজে, তার বাবা, his father was incarcerated in a debtor's prison, সারা জীবন ধার শোধ করতে পারেনি বলে এই ডেটার্স প্রিজন পোর্টসমাউথে তার বাবা ছিল। তিনি নিজে স্কুল ছেড়ে ফ্যাক্টরিতে কাজ করেছেন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নভেলিস্ট হয়েছেন। অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশনস, টেল অফ দ্য টু সিটিজ, সাম অফ দ্য গ্রেটেস্ট নভেলস লিখেছেন। এবং ডিকেন্স তার সময়কার যে গ্রেট রাইটার টলস্টয়, জর্জ অরওয়েল, জি.কে. চেস্টারটন, এদের সঙ্গে কম্পেয়ার করা হয় তার রিয়েলিজমের ডেপিকশন নিয়ে। 1812 থেকে 1870 চার্লস ডিকেন্স বিরাট বড় ফিগার ভিক্টোরিয়ান নভেলে। তোমরা ডিকেন্সের লেখা উপন্যাস তোমাদের সিলেবাসে কি রয়েছে? তোমাদের কি হার্ড টাইমস রয়েছে তোমাদের সিলেবাসে? আরো একজন বিরাট উপন্যাসিক উইলিয়াম থ্যাকারে, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। অনেকে বলে যে মানে ডিকেন্স আর থ্যাকারে দে আর অ্যাকচুয়ালি কন্ট্রাস্টিং উইথ ওয়ান অ্যানাদার। একদিকে রয়েছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার হু টকস অ্যাবাউট পভার্টি, হু টকস অ্যাবাউট হাঙ্গার, ডিকেন্স। আরেকজন মানে ডিকেন্স হাঙ্গারের কথা বলেছেন, পভার্টির কথা বলেছেন, এবং অ্যাট দ্য সেম টাইম ডিকেন্স অলসো টকস অ্যাবাউট অপটিমিজম। এত কিছুর পরেও ডিকেন্স কিন্তু অপটিমিজমের কথা বলেছেন, ঘুরে দাঁড়াবার কথা বলেছেন। অন্যদিকে উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, অ্যানাদার গ্রেট রাইটার, সে এসছে অ্যারিস্টোক্রেটিক ক্লাস থেকে, আর ডিকেন্স এসছে মানে একদম পভার্টি স্ট্রিকেন ক্লাস থেকে। অ্যারিস্টোক্রেটিক ক্লাস থেকে লিখেছেন এবং অত্যন্ত নেগেটিভ কথাবার্তা লিখেছেন, খুবই পেসিমিস্টিক টোন, অ্যারিস্টোক্রেসিকে আক্রমণ করেছেন বিভিন্ন জায়গাতে। উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের লেখা বিখ্যাত বই ভ্যানিটি ফেয়ার, 1848 পাবলিশ ইংলিশ নভেল ভ্যানিটি। ভ্যানিটি মানে কি? গর্ব, অ্যাম্বিশন, নিজেকে বেশি করে দেখাবার, ঘমন যাকে বলা যেতে পারে হিন্দিতে। ভ্যানিটি ফেয়ার যেন নিজের গর্বের মেলা। তো তাকে ক্রিটিসাইজ করেছেন বেকি শার্প এবং অ্যামেলিয়া শেডলি। এই দুজন উইমেন ক্যারেক্টারের লাইফ এই ভ্যানিটি ফেয়ারে দেখানো হয়েছে। এছাড়া দ্য লাক অফ ব্যারি লিন্ডন, যেটা নিয়ে পরবর্তীকালে স্ট্যানলি কিউব্রিক বিখ্যাত সিনেমা বানিয়েছেন ব্যারি লিন্ডন বলে। তো এই সমাজের কথা থ্যাকারে লিখেছেন। এছাড়াও যে ভিক্টোরিয়ান নভেলিস্টদের মধ্যে বিখ্যাত নভেলিস্ট থাকবে তিনজন, তার নাম হচ্ছে অ্যানি ব্রন্টি, শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি। এমিলি ব্রন্টির লেখা বিখ্যাত উপন্যাসের নাম উদারিং হাইটস। তোমরা মাস্টার্সে পড়বে এরকম প্রেমের উপন্যাস তোমরা এর আগে পড়োনি। A completely different kind of love which can destroy, ভালোবাসাকে ধ্বংস করতে পারে। শার্লট ব্রন্টির জেন আয়ার is a different kind of story, যেটা তোমরা পড়বে। সো এই হচ্ছে সাম অফ দ্য গ্রেটেস্ট ভিক্টোরিয়ান নভেলিস্ট। তার মধ্যে অবশ্যই একদম ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষ দিকে এবং মডার্ন পিরিয়ডের শুরুর দিকে যার জন্ম, টমাস হারি। লেখার মধ্যে ডেস্টিনি বারবার আসবে, অদৃষ্ট, অদৃষ্ট কেমন করে সবকিছুকে কন্ট্রোল করে, কোইন্সিডেন্স মানুষকে কেমন করে ডিস্ট্রয় করে, এবং বারবার তাকে হারির যে নভেল তার
কেন্দ্রবিন্দু হচ্ছে ওয়েসেক্স, দ্য সেটিং ইজ ওয়েসেক্স। ওয়েসেক্সকে কেন্দ্র করে কয়েকজন মানুষের লাইফের ডেস্টিনি ফিরে আসছে বারবার শহর থেকে এই গ্রামের এই জায়গাতে, তাদের বারবার অ্যাম্বিশন রয়েছে শহরে ফিরে যাওয়ার, ফিরতে পারছে না, এই ওয়েসেক্সের হিথের মধ্যেই তাদের মৃত্যু হচ্ছে। টমাস হার্ডি is another famous Victorian age writer. Under the Greenock tree, far from the madding crowd, বিখ্যাত লেখা far from the madding crowd এর শেষ হচ্ছে happiness is but an occasional episode in the general drama of the pain. Happiness is but an occasional episode in the general drama of pain. আমাদের এই জীবনের দুঃখের যন্ত্রণার জীবনে happiness is but an occasional episode, মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়। এলিজাবেথ জেন বলে ক্যারেক্টার আছে, তার থ্রু দিয়ে এই কথা তিনি বলাচ্ছেন। ফলে এই হচ্ছে মোটামুটি ভিক্টোরিয়ান নভেল। যদি ভিক্টোরিয়ান পোয়েট্রির দিকে দেখানোর চেষ্টা করো, আমি আগে অলরেডি ইন্ট্রোডিউস করেছি রবার্ট ব্রাউনিং। হি ইজ অ্যাকচুয়ালি আ পোয়েট অফ ফেথ। ঈশ্বরে বিশ্বাস করতেন, তার ফলে তা সত্ত্বেও তার লেখার মধ্যে অদ্ভুত ডার্ক হিউমার, আইরনি, ভায়োলেন্স, সোশ্যাল কমেন্টারি, হিস্টোরিক্যাল সেটিং বারবার ঘুরে 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 এসছে। He was the author of dramatic monologues. Anyone? What is dramatic monologue? কেউ বলতে পারে কাকে dramatic monologue বলে? What is the monologue? monologue বলতে স্যার নিজে নিজে কথা বলা, ওটাকে monologue বলে। নিজে নিজে কথা বলা অর্থাৎ absolutely একা যখন মনো মানেই ওয়ান, একা যখন কথা বলছে। এর ফলে ড্রামাটিক মনোলগ হচ্ছে যখন একটা ক্যারেক্টার তার নিজের জীবনের কাহিনী is trying to reveal his own or her own life stories in front of the audience. ক্লিয়ার লাইট অফ ডেতে ছিল। কি বলছো? ক্লিয়ার লাইট অফ ডেতে ছিল। ক্লিয়ার লাইট অফ দ্য ডেতে মনোলগ ছিল, কিন্তু ড্রামাটিক মনোলগ লাস্ট ডাচেস সে ডাচেস is also another dramatic monologue, যেখানে একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারকে নিজের লাইফের ঘটনা কি বলছো? ম্যাকবেথে রয়েছে, কিন্তু ম্যাকবেথে যে মনোলগটা হচ্ছে এটা ড্রামাটিক মনোলগ বলে কেন? ড্রামাটিক মনোলগ স্পেসিফিক্যালি ড্রামার ক্ষেত্রে নয়, পোয়েট্রির ক্ষেত্রে ইউজ করা, যেখানে একজন ক্যারেক্টার নিজের লাইফের যে স্টোরিটা সেটাকে বলছে, টানা বলে যাচ্ছে, কোনো ডায়ালগ নেই, এবং অডিয়েন্স সেটাকে শুনে তার ক্যারেক্টার সম্পর্কে নানা ধরনের তথ্য রিভিল করছে, মানে বুঝতে পারছে যে ক্যারেক্টারটা কিরকম, কি ভয়ঙ্কর ক্যারেক্টার। সো দ্য ফাদার অফ দ্য ড্রামাটিক মনোলগ, হ্যাঁ বলো তাপস। ওগুলো অনেকটা সলিলকি, ম্যাক্সিমাম রয়েছে সলিলকি, একটা হচ্ছে অ্যাসাইডস। অ্যাসাইডস হচ্ছে বেসিক্যালি যখন দুটো ক্যারেক্টার কথা বলছে, আমি I am trying to converse with the character, কিন্তু আমি মনে মনে কয়েকটা কথা বলছি, যেটা শুধুমাত্র অডিয়েন্স ছাড়া কেউ শুনতে পাচ্ছে না, ক্যারেক্টার শুনতে পাচ্ছে না। দ্যাট ইজ অ্যাসাইড। এন্ড সলিলকি আমি একা বলে যাচ্ছি এবং আমার সামনে অডিয়েন্স দাঁড়িয়ে শুনছে, দ্যাট ইজ সলিলকি। সো ড্রামাটিক মনোলগের জন্ম দিচ্ছেন রবার্ট ব্রাউনিং, এবং বিখ্যাত কিছু পোয়েম লিখেছেন, সরবেলো, পলাইন, প্যারাসেলসাস, এবং তার ড্রামাটিক্স পার্সোনাতে তার বিখ্যাত যে সমস্ত সলিলকিগুলো রয়েছে, যার মধ্যে তোমরা একটা পড়েছ হচ্ছে লাস্ট রাইড টুগেদার, তোমরা তো পড়বে না, খুব বিখ্যাত লেখা লাস্ট রাইড টুগেদার। একটা হচ্ছে মাই লাস্ট ডাচেস, একটা হচ্ছে পরফাইরিয়াস লাভার, অ্যান্ডিও ডেল সাটো। এই বিভিন্ন লেখাগুলো রবার্ট ব্রাউনিং এর লেখা, and one of the greatest writer of the contemporary time. In the reading and the book is a বলো বলো স্যার মিটিং এট নাইট তো ব্রাউনিং এর লেখা। আরেকবার মিটিং এট নাইট, দি মিটিং অফ নাইট, মিটিং অফ নাইট ব্রাউনিং এর লেখা না? আমি এইটা আচ্ছা আচ্ছা মিটিং অফ নাইট, এটা কি সেটা আমাদের লেখা ছিল। আচ্ছা আচ্ছা দাঁড়াও একবার দেখি, এটা আমি পড়ি। মিটিং এট নাইট, হ্যাঁ রবার্ট ব্রাউনিং এর লেখা মিটিং এট নাইট। ইয়েস 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 ইয়েস, এটা আমার সত্যিই পড়া নেই। মিটিং এট নাইট বিখ্যাত পোয়েম, ইয়েস ব্রাউনিং এর লেখা, ঠিক, ভেরি গুড। তো দিস ইজ ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং কে ইন্ট্রোডিউস করলাম, ইন্ট্রোডিউস অবশ্যই করতে হবে রবার্ট ব্রাউনিং এর স্ত্রী এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, আর একজন বিখ্যাত লেখিকা
প্রচুর মানে উইমেনদের জন্য অনেক ধরনের স্পেসিফিক উইমেন রাইটিংস লিখেছেন সারা জীবন ধরে। অবশ্যই বলতে হবে যে ভদ্রলোকের নাম, যাকে সারা পুরোটা হবে না, লর্ড অ্যালফ্রেড টেনিসন, যার লেখা তোমরা পড়বে। লেডি অফ দ্য শ্যালট, one of the greatest British poet. He was the poet laureate. অনেকে বলে যে পলিটিক্সের কারণে একটা দীর্ঘদিন ধরে টেনিসন পোয়েট লরেট হয়েছিলেন, and during much of the Queen Victoria's reign he remained as the most popular of the British poets. এবং পোয়েট লরেট মানে যিনি রাজসভার কবি, সেই সময়টা জুড়ে একটা বড় অংশে লর্ড অ্যালফ্রেড টেনিসন তিনি পোয়েট লরেট হিসেবে সেই সময়টা ছিলেন। সো এইটা অনেকেই বলে যে এটা কন্টেম্পোরারি সময়ে একটা পলিটিক্সের পার্ট, যে টেনিসন হয়তো গ্রেটেস্ট পোয়েট নয়, গ্রেটেস্ট পোয়েট হয়তো ব্রাউনিং, কিন্তু টেনিসনকে করে দেখা হয়েছে এই পোয়েট লরেট। প্রচুর বিখ্যাত বিখ্যাত পোয়েম লিখেছেন। ব্রেক ব্রেক ব্রেক, চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, টিয়ার্স আইডল টিয়ার্স, ক্রসিং দ্য বার, ইউলিসিস, ইন মেমোরিয়াম, তার বন্ধু আর্থার হেনরি হ্যালাম মারা যাওয়ার পরে, ইটস অ্যান এরিজি, ইডলস অফ দ্য কিং। টেনিসনের লেখা বলতে খুব ভীষণভাবে মিডিয়াভাল পিরিয়ডের একটা ইনফ্লুয়েন্স আমরা বারবার চোখে ফেলি। মিডিয়াভালিজমে ফিরে যাওয়া, অনেকেই বলে that the Victorian period is an extension of the romantic period, সেটা এই লর্ড অ্যালফ্রেড টেনিসনের জন্যই। এছাড়াও বলতে হবে অবশ্যই ম্যাথু আর্নল্ডের কথা, another famous English poet and cultural critic, যিনি বারবার এই ভেঙে যাওয়া সভ্যতার কথা বলেছেন। তিনি কিন্তু রাগবি স্কুলের ছাত্র এবং অনেকটা রিলিজিয়াস মাইন্ডেড, আ গ্রেট স্কলার। এবং এছাড়া প্রিরাফেলাইট ব্রাদারহুড এই সময় প্রথম ক্রিয়েটেড হয়, এদের লেখাই তোমরা গবলিন মার্কেট। প্রিরাফেলাইট ব্রাদারহুডের যিনি ক্রিয়েটার আমরা বলতে পারি দান্তে গেব্রিয়েল রসেটি, তার সিস্টার ক্রিস্টিনা জর্জিনা রসেটি, তার লেখা ছিল গবলিন মার্কেট। ইটস এন বেসিক্যালি আর্টিস্টিক মুভমেন্ট, যেটা রাফায়েলের আগে, রাফায়েল ওয়াজ দ্য রেনেসাঁস আর্টিস্ট, তার আগে ইটালিয়ান আর্টের দিকে এবং আর্কিটেকচারের যে সমস্ত আঁকা হতো অনেকটা নন আর্টিফিশিয়াল, সেই দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলো এই প্রিরাফেলাইট ব্রাদারহুড। এরা অনেকটা আর্ট ফর আর্ট সেকের কথা বললো। সোসাইটির জন্য আর্ট নয়, কেবলমাত্র সাহিত্যের জন্য আর্ট, লিটারেচারের জন্যই লিটারেচার আর্ট, সাহিত্যের জন্য সাহিত্য সার্ভাইভ করবে, অন্য কিছুর জন্য নয়। ফলে ভিক্টোরিয়ান এজের যে সাহিত্যের বিভিন্ন দিকগুলো আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করলাম। ভিক্টোরিয়ান এজে যে কোনো একটা এজের তো একটা নির্দিষ্ট ফেভারিট জনরা থাকে। রেনেসাঁস পিরিয়ডের ফেভারিট জনরা কি? ড্রামা। ড্রামা সব থেকে বেশি পপুলার হয়েছিল। শেক্সপিয়ার, মার্লো, জর্জ পিলি, সাম অফ দ্য গ্রেটেস্ট রাইটার রেনেসাঁস পিরিয়ডে। রোমান্টিক পিরিয়ডে ফেভারিট জনরা কি? পোয়েট্রি। পোয়েট্রি 18th সেঞ্চুরিতে সব থেকে ফেভারিট জনরা কি? অফকোর্স স্যাটায়ার, আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন। আর অন্যদিকে রোমান্টিক পিরিয়ডে ওয়ার্ডসওয়ার্থ, শেলি কিটস। ভিক্টোরিয়ান পিরিয়ডে সেরকমভাবে নভেল। ভিক্টোরিয়ান পিরিয়ডে যেটা সব থেকে নেগলেক্টেড সেটা হচ্ছে ড্রামা। নাটক নিয়ে কেউ লেখেনি, খুব কম লোকজন অল্প অল্প নাটক লিখেছে। চিলড্রেন্স লিটারেচার খুব পপুলারাইজ হচ্ছিল। এই হচ্ছে মোটামুটি ভিক্টোরিয়ান পিরিয়ড। এক সেকেন্ড, আমি 1 মিনিট আসছি একটা ছোট্ট জিনিস। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ভিক্টোরিয়ান পিরিয়ড। আমি তোমাদেরকে ভিক্টোরিয়ান পিরিয়ডের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের লিটারেচারের যে বেসিক ফিচার সেই সম্পর্কে ইন্ট্রোডিউস করলাম। করে আমি এবার অল্প করে তোমাদেরকে একটু জেন আয়ারের যিনি রাইটার সেই শার্লট ব্রন্টি সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একেবারে এই ক্লাসের শেষে গিয়ে আমাকে প্রশ্নগুলো করবে। This is Charlotte Bronte. This is a portrait by George Richmond. George Richmond এর আঁকা পোর্ট্রেট শার্লট ব্রন্টির উপরে। শার্লট ব্রন্টি 1816 to
1855. Victorian novelist, poet, and eldest of the Bronte sisters. তিনজন Bronte sisters, Emily, Anne, and Charlotte. তার মধ্যে eldest হচ্ছে Charlotte. এবং এরা কিন্তু প্রত্যেকেই they were very much associated with art, culture, and literature. They were all writers. So Brontes were a very influential 19th century literary family born in the village of the Thornton. এই থর্নটনকে কেন্দ্র করে তাদের লেখা, তাদের ফেমাস হওয়া, and later associated with the village of the Howard in the in the west riding of the Yorkshire, England. Charlotte 1816 থেকে 1855, এমিলি 1818 থেকে 1848, and Anne 1820 to 1849. তারা প্রত্যেকেই তাদের লেখা পাবলিকেশনের জন্য আলাদা আলাদা মেল সিউডোনিম ইউজ করে, ছদ্মনাম, পুরুষ ছদ্মনাম, যেরকম রবীন্দ্রনাথের ভানু সিংহ, সেরকম আর কি। সো হোয়াট আর দে? কারার বেল, এলিস বেল, অ্যান্ড অ্যাক্টন বেল, এই নামেই কিন্তু সারা জীবন তারা তাদের লেখা পাবলিশ করেছে। Their stories attracted attention for their passion and originality. এদের মধ্যে সবথেকে এই ব্রন্টি সিস্টারদের মধ্যে বিখ্যাত হয় এমিলি ব্রন্টি। শার্লট ব্রন্টি অনেক বেশি লেখে, এমিলি ব্রন্টি কম লেখে। একটা উপন্যাস লিখেই খুব বেশি বিখ্যাত হয়ে যায়। তিনটে উপন্যাস এই ব্রন্টি সিস্টারদের যেটা খুবই বিখ্যাত হয়েছিল, শার্লট ব্রন্টিজ জেন আয়ার, এমিলি ব্রন্টিজ উদারিং হাইটস আগেই বলেছি, and Anne Bronte's The Tenant of Wildfell Hall. মাথায় রাখতে হবে একটা অত্যন্ত রিলিজিয়াস ফ্যামিলি থেকে তারা এসেছিল তিনজন সিস্টার, and the deaths of their first their mother and then two of their older sisters marked them profoundly and influenced their writing, as did the relative isolation in which they were raised. মায়ের মৃত্যু এবং তার সঙ্গে সঙ্গে older two sisters, শার্লটের আগেও দুজন older sister ছিল, তাদের মৃত্যু লেখার মধ্যে একটা অদ্ভুত সম্বার অরিজিনালিটি লেখার মধ্যে দিয়েছিল। and they were very much associated with the parsonage. Parsonage মানে PARSONAGE, পার্সন থেকে নয়, parsonage is a clergy house, যেখানে ক্লার্জিরা বা যেখানে প্রিস্টরা থাকে, সেখানেই যেহেতু তাদের মানে তাদের জন্মের সঙ্গে বার্থ প্লেসের সঙ্গে এই ক্লার্জি সিস্টেমটা খুব ভীষণভাবে জড়িত, তার জন্মেছেই পুরোহিতদের বাড়িতে। তাই শার্লট ব্রন্টি, অ্যান ব্রন্টি, আর এমিলি ব্রন্টি এই পার্সনেজ সারা জীবন এই ক্লার্জি হাউসেই, বিভিন্ন ক্লার্জি হাউসে কাটিয়েছে। ফলে লেখার মধ্যে একটা রিলিজিয়াস প্রভাবও খুব ভীষণভাবে এসছে। ফলে আমরা যদি ফিরে আসি শুধুমাত্র শার্লট ব্রন্টির লাইফে, আমরা দেখতে পাবো she was educated women on the standards of the contemporary time. She enlisted in school at the Roe Head on January 1831, aged 14 years, and she left year after to teach her sisters. পরের বছর তার যে সিস্টার তাদেরকে শেখানোর জন্য তার স্কুল ছেড়ে দেন, রিটার্নিং 1835 অ্যাজ আ গভর্নেস। বুঝতেই পারছো তখনকার উইমেনদের কেরিয়ারের অপশন খুব কম, গভর্নেস হওয়া ছাড়া আর অপশন ছিল না। So return back into the career only as a governess হিসেবে আবার ফেরত আসলো। In 1839 she undertook the role as governess for the Sedgwick family, but left after a few months to return to the Haworth, where the sisters opened a school but failed to attract people. শুধুমাত্র মহিলাদের তৈরি করা একটা স্কুল সেই সময় খুব বেশি চলেনি। এর ফলে তারা প্রথমবার they turned to writing, as they each first published in 1846 under the pseudonym Carter, Ellis, and Acton Bale। এই নামে তারা লিখলো এবং ফার্স্ট নভেল, এমিলি ব্রন্টির প্রথম নভেল হচ্ছে শার্লট ব্রন্টির প্রথম নভেল দ্য প্রফেসর, আ টেল, সেটা কিন্তু পাবলিশ হয়নি, was rejected by the publishers. Her second novel, Jane Eyre, was published in 1847, যার গল্প আমরা পড়বো, and the sisters admitted to their Bale pseudonyms in 1848, এবং প্রত্যেকে তারা আবার এই বেল ছদ্মনাম নিয়ে লিখতে আরম্ভ করে সাকসেস অফ দ্য জেন আয়ারের পরে।
ফলে এই হচ্ছে দ্য বেসিক লাইফ অফ দ্য শার্লট ব্রন্টি। বুঝতে পারছো? অ্যান আনম্যারিড উইমেন হু রিমেন গভর্নেস থ্রু আউট হার হোল লাইফ। যে তিনটে বই আমরা ব্যবহার করব এই জেন আয়ারটা পড়তে, তার মধ্যে একটা হচ্ছে ক্লিফ নোটস, আমি দিয়ে দেবো, খুবই ভালো জিনিস। যেহেতু মাথায় রেখো তোমাদের এক্সামিনেশনে কোয়েশ্চেন বেশ, আমি নিজেও স্টাডি মেটেরিয়াল তৈরি করে দেবো। এক্সামিনেশনে কোয়েশ্চেন যেহেতু বেশ তোমাদের টাফ আসছে, তাই একটু বড় বই হাতের কাছে রেখে দেবে যেখানে ইস্যু ধরে কোয়েশ্চেন আনসার করা আছে, মানে ধরা যাক প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে ডিসকাস করা আছে, এন্টায়ার সামারি অফ দ্য নভেল রয়েছে। টেক্সট আমরা অল্প অল্প দেখবো, কিন্তু সামারিটা বেশি করে দেখবো, নাহলে 5 নম্বরের কোয়েশ্চেন উত্তর দিতে পারবো না। পুরো নভেলটা প্রায় 300 পাতা, শেষ করা অসম্ভব। ফলে আমরা 30 পাতার সামারিটা পড়বো। পড়লে যেটা করবে, প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি হয়েছে গ্লসারি করে দেওয়া আছে, এর ফলে আমরা প্রপারলি জিনিসটাকে বুঝতে পারবো। 8টা থেকে 9টা ক্লাস আমরা দেবো যে আয়ের উপরে, নাহলে সিলেবাস শেষ করতে পারবো না। ফলে ওই 7 থেকে 8টা ক্লাস দেবো যে আয়ের উপরে, প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা সামারি করব, ঠিক আছে? পরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। এই হচ্ছে মোটামুটি আমাদের স্টাডি প্ল্যান। এই বইটা আমরা হাতের কাছে রাখবো। আমরা অবশ্যই হাতের কাছে রাখবো শার্লট ব্রন্টি জেন আয়ারের একটা স্টাডি গাইড, ফ্রান্সিস গিলবার্টের লেখা, 30 পাতার, খুবই সুন্দর ন্যারেটিভের সামারি এবং অন্যান্য জিনিসপত্রগুলো সুন্দর করে লেখা আছে। কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনেরও আনসার করা আছে। এবং আমরা হাতের কাছে অবশ্যই রাখবো এই টিচার্স গাইড টু দ্য শার্লট ব্রন্টিস জেন আয়ার। এছাড়া আমাদের আর মোটামুটি কিছু রাখার নেই। এই তিনটে জিনিস আমি আগে ড্রাইভও দিয়ে দেবো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। সো ক্লিয়ার? মোটামুটি এই হচ্ছে এর পরের দিনের ক্লাস থেকে আমরা জেন আয়ারের একটা ওভারঅল সামারি এবং ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করে নেব একটা ক্লাসে। তারপর আমরা চ্যাপ্টার ওয়াইজ সামারি এবং টেক্সটও আমরা দেখবো। টেক্সট মানে একটা চ্যাপ্টার টেক্সট দেখবো এবং সামারি দেখবো। এইভাবে এগিয়ে যাব। গিয়ে আমরা 8টা থেকে 9টা ক্লাস ডিভোট করব জেন আয়ারের উপরে। মাথায় রেখো আমাদের সময় কম, তোমাদের পরীক্ষা কবে হতে পারে আমি বলতে পারছি না, কিন্তু খুবই সম্ভাবনা জুলাই মাসে একটা হওয়ার সম্ভাবনা। হয়তো 90% অনলাইনেই হবে, কিন্তু আমাদেরকে তো পড়াশোনাটা অফলাইনের লেভেলেই করতে হবে। ফলে আমাদের সিলেবাস যেহেতু শেষ করতে হবে, তাই অ্যাজ কুইক পসিবল আমরা এগিয়ে যাব। বলো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? স্যার ভিক্টোরিয়ান এজটা, হ্যাঁ বলছি ভিক্টোরিয়ান এজটা এবং রোমান্টিক এজটা একই। স্যার বলছি ভিক্টোরিয়ান এজটা এবং রোমান্টিক এজটা একই এরাতেই হচ্ছে তো? না, একই এরা একই সময় একই সেঞ্চুরিতে হচ্ছে। একই সেঞ্চুরিতে হচ্ছে, কিন্তু ডিফারেন্ট ইরা। রোমান্টিক পিরিয়ড ফ্রম 1798 ডাউন টু 1832, অনেকে বলে 1836 বা 1837, before the beginning of the Victorian period. Victorian period 1837 to 1901. একই সেঞ্চুরি, the century is known as of course the 19th century. 19th century হচ্ছে পুরো জিনিসটাই। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট পিরিয়ড ইন হিস্টোরিক্যাল কনটেক্সট and in its characteristics. Romantic period shows a great kind of celebration for the nature, for the medievalism. It actually tries to include the feeling of the wonder, terror and horror as aesthetic feelings. While Victorian period is predominantly realistic, অনেকটা বাস্তব ঘিরে। Charles Dickens's fiction, be it the novels of the Charlotte Bronte, Emily Bronte, অনেকটাই সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে এবং বাস্তবকে নিয়ে। While Wordsworth and Shelley and the Keats dwells on the nature and on the supernatural objects also, অনেক অলৌকিক বিষয় নিয়ে। For example, Kubla Khan is actually based on the life of the Mongolian emperor. It's though about how poetry is written, but দেখবে একজন অজানা অচেনা চরিত্রকে নিয়ে রোমান্টিক পিরিয়ডে লেখা। ওজিভ্যান্ডিয়াস ইন ইজিপ্ট, শেলির লেখা বিখ্যাত গল্প। ওজিভ্যান্ডিয়াস কে না একজন ইজিপশিয়ান কিং, আমরা অনেকেই তাকে জানি না, শেলির পোয়েট্রির মাধ্যমে প্রথমবার চিনলাম। কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ড যেহেতু সায়েন্স, টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আঁচটা এবং উত্তাপটা অনেক বেশিভাবে পাচ্ছে, তাই ইটস অ্যাকচুয়ালি a kind of, it produced a literature based on realism, অনেক বেশি বাস্তবতার কাছাকাছি।
ফলে একই সেঞ্চুরিতে লোকেটেড হলেও রোমান্টিক and Victorian period are distinctly different literary, artistic, cultural, intellectual movement. They are different movements located in the same century, namely 19th century. Am I clear? Yes, sir. বেশ, সব সময় মাথায় রাখবে কনসেপ্ট একদম ক্লিয়ার রাখবে। মানে পৃথিবীর যে কোনো পরীক্ষাতে কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলি, তুমি কি পরীক্ষায় নাম্বার পেলে ইম্পর্টেন্ট মাস্টার ডিগ্রি চান্স পাওয়ার জন্য, আর কিন্তু সারা জীবন দারুণভাবে কাজে লাগবে না। তোমার কাজে লাগবে তোমার নলেজ এবং তোমার কনসেপ্ট, সারা জীবন কাজে লাগবে। তুমি কোনোদিন, আমি অনেক টিচার দেখেছি যারা খুব ভালো রেজাল্ট করেছে, তারা কলেজ সার্ভিস কমিশনে পায়নি চান্স, তারা যে কোনো ইন্টারভিউতে গিয়ে ফেল করেছে, তার কারণ তাদের কনসেপ্ট ক্লিয়ার নয়। ফলে এটা ইম্পর্টেন্ট নয় যে তুমি পরীক্ষায় দুর্দান্ত তুমি একটা 7.9 পেলে না, আর এখন তো পরীক্ষা অনেকটাই আমরা দেখছি, ফলে কোনো চিন্তা নেই, নাম্বার বেশ ভালো দেওয়া হচ্ছে। ফলে এই সময়টাতে তোমাদের লক্ষ্য হচ্ছে তোমাদের নলেজ ডেভেলপ করা, কনসেপ্ট ডেভেলপ করা, তোমরা কতটা মনে রাখতে পারছো সেটাকে মাথার মধ্যে ঝালাই করা। ফলে এই সময়টাতে একটু কম টেনশন নিয়ে মোটামুটি ভালো করে নিজেদের মতো করে পড়াশোনাটা করো। বলো কোনো প্রশ্ন? গোলাপ, আয়ুষী কোনো প্রশ্ন? না, তাপস বলো। না স্যার, স্যার কোনো প্রশ্ন নেই, স্যার প্রশ্ন নেই। স্যার অনেক কিছু বলতেছেন। হ্যাঁ, চেষ্টা করি মানে যাতে মোটামুটি মানে যেগুলো বলি সেগুলো যাতে তোমাদের কাছে পৌঁছয়। যে মুহূর্তে পৌঁছবে না তোমাদের কাছে আমাকে বলবে যে স্যার বুঝতে পারছি না, একদম বুঝতে পারছি না, বলবে, আমি সঙ্গে সঙ্গে আবার বোঝাবো। স্যার আমি যেটা বলেন স্যার পুরোটা ক্লিয়ার করে দেন। বেশ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন নেই? তাহলে মোটামুটি আমি রেকর্ডিংটা অফ করছি, ঠিক আছে? অফিসিয়াল রেকর্ডিং অফ করছি।